দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৪৮। বোকার মতো দাঁড়িয়ে আছে মাইশা, ভয়ে গলা শুকিয়ে এসেছে ওর। সামনে দরজার সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রায়হান, ঠোঁটে কুড়ো হাসি ঝুলছে। মাইশার দৃষ্টি এলোমেলো হলো, সব রাগ গিয়ে পড়ল দিশার উপর। দিশা ওর সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে। হাঁটাহাঁটি কাজকর্ম করার ফলে শরীর আর সায় দিচ্ছিল না মাইশার। কোমরের ব্যথাটাও পুরোপুরি সারেনি। তাই বেলাকে দিগন্তের ঘরে রেখে সেও নিজের রুমে চলে গিয়েছিল। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল। হুট করে ঘুমের মাঝে দিশার ফোন পেয়ে সেভাবেই ছুটে এসেছে ওর রুমে, আর এসেই যেন ফেঁসে গেল। দিশার রুমে দিশা নেই, রুম ফাঁকা। একটু এদিক সেদিক দেখতেই পেছন থেকে এসে রায়হান দরজা আটকে দিল। ১ মিনিট ১০ ধরে সেভাবেই দাঁড়িয়ে আছে। রায়হানের কাজে ভেতরে ভেতরে ভয় পেলেও বাহিরে বিরক্তির ভঙ্গিমা ধরল মাইশা। শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে বলল, দরজা ছেড়ে দাঁড়ান, আমি বাইরে যাব। হেলান দেওয়া শরীর সোজা করল রায়হান, দুহাত মাথার ওপর তুলে অলস ভঙ্গিতে গা মোচড়ালো। একটা বিরাট হাই তুলে বলল, দিশা নিচ থেকে আমার রাস্তা ক্লিয়ার করে দিল। ওর কষ্ট আমি বৃথা যেতে দেই কিভাবে? প্রয়োজন পড়লে উপহার হিসেবে ওকে খালা বানিয়ে দেই, কি বলো বউ? রায়হানের খাপছাড়া কথায় খেপল মাইশা। কথার ইঙ্গিতগুলো সহ্য হলো না ওর। কানে ভাসলো সেদিনের তিক্ত কথাগুলো। শান্তশিষ্ট মেয়েরা সহজে রাগে না, কিন্তু একবার রাগলে তার হুঁশ থাকে না। খ্যাপা বাঘ হয় যেন। সেই দশা হলো মাইশারও। রায়হানের দিকে জোর পায়ে এগিয়ে গেল। ওর বুকের কাছে শার্ট হাতে খামচি দিয়ে ধরে হিসিয়ে বলল, অসভ্যতামির একটা সীমা থাকা উচিত। আপনার ধারণা আছে আপনি কি বলছেন? কোন অধিকারে বলছেন এসব? লজ্জা করে না আপনার? সেদিন যেমন আপনি বিপদে পড়েছিলেন, আমিও তো বিপদে পড়েছিলাম। আপনাকে কে বলেছিল এসে হিরোগিরি দেখাতে? দয়া দেখিয়ে বাঁচাতে এসে চরিত্রের দাগ লাগিয়ে দিলেন। বলতে বলতেই ঠোঁট ভেঙে এলো মাইশার। চোখ গড়িয়ে অঝরে পানি পড়তে লাগলো, কিন্তু চোখে মুখে প্রচণ্ড রাগ, ক্ষোভ আর ঘৃণা। একটু থেমে জোরে জোরে দুটো শ্বাস টেনে আবার বলতে ধরল, থুতু দিয়েছিলেন আমার উপর, বলেছিলেন আমার মতো মেয়েকে কেউ কবুল করবে না। আপনি এসে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচালেন না। দেখেছিলেন তো স্পষ্ট ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। অথচ কি সুন্দর বলে দিলেন ওরা আমাকে ছুঁয়েছে, আমি ওদেরই যোগ্য। এ পর্যায়ে এসে দাঁতে দাঁত পিষে ধরল মাইশা। রায়হানের শার্ট টেনে ঝাঁকিয়ে প্রশ্ন ছুড়ল, আমি ওদের যোগ্য? ওই ধর্ষকদের যোগ্য আমি? আমার চরিত্র এত খারাপ? আর ওরা আমাকে ছুঁয়েছে এটা কেন বলেছিলেন? আমাকে ছুঁয়েছে মানে কি ইঙ্গিত ছিল? আমাকে ধর্ষণ কর। আর বলতে পারল না মাইশা। রায়হানের পুরুষালী শক্ত হাত সজোরে চেপে ধরল ওর মুখ। কথা বের হওয়ার ফুসরত নেই। মাইশা উন্মাদের মতো ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কথা শেষ হয়নি ওর। রায়হানের শার্ট ছেড়ে ওর হাত খামছে ধরল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধরার ফলস্বরূপ মাইশার হাতের নখ বিঁধল রায়হানের হাতে। হয়তো রক্তও বের হয়েছে। নীরবে সে ব্যথা সয়ে নিল রায়হান। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে ওর, চোয়াল শক্ত। মাইশার মুখ নিঃসৃত এক একটা শব্দ তীরের ফলার ন্যায় আঘাত এনেছে ওর বুকে। রায়হানের হাতে খামচি দিয়ে কাজ হলো না দেখে ওর বুকের শরীরে এলোপাথারি হাত চালালো। তাতেও বিশেষ সুবিধে হলো না। আরও কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে নিজেকে রায়হানের থেকে মুক্ত করতে না পেরে হাঁপিয়ে উঠল মাইশা। হাল ছেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রায়হান স্থির চিত্রে ওর দিকে তাকিয়ে। মাইশাকে নরম হতে দেখে ওর মুখ থেকে হাত সরিয়ে নিল। ছাড়া পেয়েও নড়ল না মাইশা, একদম শান্ত। মুখ থেকে টু শব্দ বের হলো না। চোখের পাতায় স্থির দৃষ্টি একপাক্ষিকভাবে অনড় রায়হানের দিকে। রায়হানের উত্তর শুনতে চাই ও। মার্শায় দুর্গাল আলগোছে ধরে ওর কপালে কপাল ঠেকিয়ে দিল রায়হান। চোখ বুজে নিয়ে অপরাধী গলায় বলল, সেদিন আমি নিজের মধ্যে ছিলাম না। চোখের পলকে এত কিছু ঘটে যাওয়ায় মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরিস্থিতির চাপে বেসামাল ছিলাম আমি। রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। কি বলেছি না বলেছি তা আমার স্মরণে নেই। বিশ্বাস করো, সেদিনের বলা কোনো কথা আমার মনে নেই। শুধু জানি আমি অপরাধী, তোমার সাথে চরম অন্যায় করেছি। প্রতি মুহূর্তে আমি সেই অপরাধের জন্য নিজেকে দোষীর কাঠগড়ায় রাখি। তোমার সাথে করা অন্যায়ের দায়ে নিজেকে প্রহার করি। দোহাই, পুরনো সেই কথার জোরে আমাদের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি যা ভেবেছো আমার কথার মানে এতটা বিকৃত হতে পারে না। একরোখা জবাব এলো মাইশার। ভালো কিছুও তো বলেননি। কড়া জবাবে অসহায় চোখ মেলে ওর দিকে তাকিয়ে রইল রায়হান। আবুলের ঘরের আবুল, হাদার বাচ্চা, বলদ ছোকরা, জাউরা বেটা ছেলে। এটাই লাস্ট মেসেজ দিলাম, রিপ্লাই না দিলে তুই মোড়েও শান্তি পাবি না রে। এই সিঙ্গেলের কথা তোর কপালে লাগুক, ফু।
কপালে গাঢ় ভাঁজ ফেলে মেসেজটার দিকে তাকিয়ে আছে ফাহাদ। ঘুমের ওষুধ খেয়ে সারাদিন ঘুমিয়েছে। সদ্য ঘুম ভেঙে ফোন হাতে নিতেই উপরোক্ত মেসেজ দেখে চোয়াল শক্ত করে রেখেছে। মন মেজাজ বিশেষ ভালো নেই, তার মাঝে এটা দেখে মাথায় আগুন ধরে গেল। কয়েকদিন থেকে ওকে মেসেজ পাঠাই, সিন করার প্রয়োজন বোধ করেনি, সেভাবে ফেলে রাখতো। কিন্তু আজ মেসেজের ভাষা দেখে রেগেছে অনেক। বেড সাইডে হেলান দিয়ে আইডিতে অডিও কল দিল। রেহানার পাশে শুয়ে ইয়ারফোন কানে গুঁজে রিলস দেখছে দিশা। মাইশাকে ওর রুমে পাঠিয়েও এসেছে মাইশার রুমে। পাশে রেহানা গভীর ঘুমে। রিলসের মাঝে কল আসায় বিরক্ত হলো, কিন্তু পরপরই তা উবে গেল। চোখ বড় বড় স্ক্রিনে তাকালো দিশা। হাত দিয়ে কষলে আবার তাকালো। না, ভুল দেখছে না। ফাহাদের আইডি থেকে অডিও কল। লাফিয়ে উঠে বসলো ও। ফোন রিসিভ করতে করতে বেলকনির দিকে ছুটলো। থাপ্পড় চিনিস, কার সাথে লাগতে এসেছিস ধারণা আছে? ফেক আইডি খুলে তামাশা করিস আমার সাথে? ভালোই ভালোই নাম বল। ফাহাদের রাগান্বিত স্বরের কথা শুনে ফাঁকা ঢোক গিলল দিশা। রিয়েল আইডি দিয়ে নক দেওয়ার সাহস হয়নি ওর, তাই দ্বিতীয় আরেকটা আইডি খুলে সেটা দিয়ে ফাহাদকে স্টক করে। গলা খাকড়ি দিয়ে নিজেকে স্বাভাবিক রাখে বলল, আরে জান, এত দেরি করলা জান? তোমার গলার আওয়াজে আমার জান মনে হয় গেল জান। এত সুন্দর কেন? ভেতরটা ফোটা হয়ে গেছে জান। গলার স্বর শোনা শোনা লাগলো ফাহাদের। হিসিয়ে বলল, কে? ভালো চাইলে ধরা দে, আমি ধরলে কিন্তু গেড়ে দিব। ফাহাদের রাগ ভালো লাগছে দিশার। হাসি চেপে বলল, আচ্ছা, ভালোভাবে ধরিও যান, একেবারে 10 মাস। থতমত খেলো ফাহাদ। কান থেকে ফোন সরিয়ে জোরে দম ছাড়লো। রাগে মাথা দপদপ করে জ্বলছে। পুনরায় ফোন কানে নিয়ে কিছু বলার আগে অপর পাশ থেকে ভেসে এলো, এত জোরে শ্বাস নিও না জান, আমি এখনো দূরে কিছু করিনি। ফাহাদ বাকহারা হলো, চোখ বন্ধ করে ফোন কেটে আছাড় মারল বিছানায়। মেয়ে মানুষের এত বেহায়াপনা, তাও ওর সাথে মানতে কষ্ট হলো। জয়নালের কোলে ঘুমিয়ে আছে প্রত্যাশা। পাশের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে জুনায়েদ। প্রেশার বেড়েছিল তার, তবু ওষুধ নিয়েছে, কিন্তু ঘাড় টানা ছাড়েনি এখনো। কিছুক্ষণ আগে শরীর কাঁপছিল। জয়নাল চাবি দিতে এসে দেখে ভাইয়ের শরীর খারাপ। একা ছাড়তে পারে না, রতনের বাপকে ডেকে গাড়ি ড্রাইভ করতে বলে। জুনায়েদকে ডাক্তার দেখিয়ে এখন মনার কাছে যাচ্ছে। প্রত্যাশাকে রেখে আবার তালুকদার বাড়ি ফিরবে তারা। গাড়ি এসে থামলো ডুপ্লেক্স একটা বাড়ির সামনে। জুনায়েদ প্রত্যাশাকে জয়নালের কাছ থেকে নিয়ে নিচে নামলো। জয়নালকে বলল ভেতরে যেতে, কিন্তু তার ভালো করে জানা জয়নাল ভেতরে যাবে না, তাই একবার বলেই ভেতরে চলে গেল। জুনায়েদ যেতেই রতনের বাপ জয়নালের উদ্দেশ্যে বলল, ভাইজান চা খাবেন? রাস্তার ওই পারের চাটা ভালো। জয়নাল এক পলক অপর পাশে টং দোকানটা দেখলো। ঘুম লাগছে তার, মাথা ভার ভার হয়েছে, চা খেলে হয়তো ভালো লাগবে, তাই বলল, জান, মাথা ধরছে, খেলে ভালোই। নিশুতি রজনী, সাজানো গোছানো আলোকিত ফাঁকা ঘর, নিস্তব্ধ সেই ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে গুমোট কান্নার আওয়াজ। এক কোণে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে বৃষ্টি। হাঁটু ভাঁজ করে গুটিসুটি মেরে ফুপিয়ে কাঁদছে। চোখে মুখে আতঙ্কের ছড়াছড়ি। হাতের চুড়িগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মনে প্রচণ্ড ঘৃণা নিয়ে চুড়িগুলো ছুঁড়ে ফেলা হয়েছে। ঘরের দরজা আলগোছে ভিড়ানো। দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে ফয়সাল। চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে তার। ফোঁস করে শ্বাস ছেড়ে ঘরে প্রবেশ করলো সে। দরজা আটকে কদম এগোলো বৃষ্টির দিকে। সামনাসামনি এসে হাঁটু গেড়ে বসলো। কান্না ভেজা লালাভাব নেত্রপল্লব উঠিয়ে রাগী চোখে ফয়সালের দিকে তাকালো বৃষ্টি। পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে ঘাড় কাত করে ফেলল। ফয়সাল বৃষ্টির থেকে কিছুটা দূরত্ব রেখে বসেছে। আশেপাশে ছড়িয়ে রাখা চুড়িগুলো একটা একটা করে হাতে তুলে নিল। সেগুলো বৃষ্টির মুখের সামনে ধরে হালকা ঝাঁকের শব্দ তুলল। শব্দ শুনে বেঁকিয়ে রাখা ঘাড় সোজা করলো বৃষ্টি। চুড়িগুলো এক পলক দেখে হাত উঠালো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওর সেই হাত খপ করে ধরে ফেলল ফয়সাল। বৃষ্টি অন্য হাত দিয়ে ফয়সালকে দূরে সরাতে চাইলে তড়িৎ বেগে বৃষ্টিকে টেনে পাঁচকলে তুলে নিল সে। ছটফটিয়ে উঠল বৃষ্টি, হাত পা ছড়িয়ে নামার চেষ্টা চালালো, কিন্তু ফয়সালের পুরুষালী শক্তির সামনে নিতান্তই চুনোপুটিও নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো। ফয়সাল ওকে এনে সোজা বিছানায় ফেলল। বৃষ্টি উঠে বসার জন্য নড়তে চাইল, কিন্তু সফল হলো না। তার আগেই শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ওর উপর ঝুঁকে পড়ল ফয়সাল। বৃষ্টির দুই হাত তার এক হাতের মাঝে নিয়ে ধরে মাথার ওপর দিকে চেপে ধরল। জান প্রাণ ছেড়ে মোচড়ামুচড়ি করল বৃষ্টি, কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না। শেষমেশ দাঁতে দাঁত পিষে বলে উঠল, আপনার চোখের সামনে একটা পরপুরুষ আমার হাত ধরার সাহস দেখালো, আপনি তাকে কিছু বললেন না?
কিছুক্ষণ পর বাসর ঘরে ছুটে এলেন স্বামীর অধিকার ফলাতে। লজ্জা নেই আপনার? ঘৃণা উপচে পড়ছে বৃষ্টির চোখ বেয়ে। ফয়সাল শান্ত চোখে ওর দিকে তাকিয়ে বৃষ্টির কথা শেষ হওয়ার পর বলল, ফাহিমের থেকে 6 মাসের বড় আমি। আমার স্ত্রী হিসেবে তুমি সম্পর্কে ওর বড় ভাবি হও। ও সবার আড়ালে তোমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। তুমি চাইলে সবার সামনে ওকে ওর প্রাপ্য বুঝিয়ে দিতে পারো। বৃষ্টি হিসিয়ে পুনরায় বলল, সবার আড়ালে হলেও আপনি তো দেখেছিলেন, আপনার নজর পড়েছিল তখন। দেখেও কেন চুপ থাকলেন? বিয়ের আগে তো খুব বড় বড় কথা বলেছিলেন। এখন কি হলো? ভয় পান ওই শয়তানটাকে? ফয়সাল ঠান্ডা মেজাজে জবাব দিল, ভয় পাই না। আমার কাজ আমি সময় মতো করব। সুপার পাওয়ার নেই আমার মাঝে। আমিও তোমার মতো সাধারণ মানুষ। সর্বক্ষণ চোখে চোখে রাখা সম্ভব না, আমার কর্মব্যস্ততা আছে। বৃষ্টির নড়াচড়া থেমেছে, ফয়সালের কথায় মনোযোগী হয়েছে ও। ফয়সাল একটু থেমে আবারও বলতে লাগলো, ফাহিমের মতো নারীলোভী ছেলের অভাব নাই এই দুনিয়ায়। নিজের সম্মান বাঁচানোর জন্য তোমার নিজেকেই লড়তে হবে। আর কতদিন ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকবা? বাবার বাড়িতে পার পেয়েছো, কিন্তু এখানে হুটহাট অনেক পরিস্থিতিতে ও তোমার সামনে চলে আসবে। তুমি ওর সামনে নিজের ভীতি তুলে ধরলে ও আলবাত আশকারা পাবে, যেমনটা আজ পেল। কম্পমান গলায় প্রশ্ন ছুড়ল বৃষ্টি। রুম ভর্তি মানুষজনের ভিড়ে বাড়ির নতুন বউ বাড়ির আরেক ছেলেকে অপবাদ দিলে আপনারা ছেড়ে দিতে নামাই? হয়তো দেখা যেত এই ঘরে আমার পা পড়ার আগেই তালাক দিয়ে বাবার বাড়িতে ছেড়ে আসতেন। কথা শুনে ফয়সাল কিঞ্চিত হাসল, চেপে ধরে রাখা বৃষ্টির হাত ছেড়ে দিল। আবার ওর এক হাত টেনে নিজের দু হাতের মাঝে ধরল। পাশে রাখা চুড়িগুলো যত্ন সহকারে একে একে পরিয়ে দিতে লাগলো। অতপর চুড়িগুলো নিচের দিকে ঠেলে দিয়ে ঠিক সে জায়গায় হাত বসালো, যে জায়গায় ড্রয়িং রুমে বসে থাকা বধূরূপী বৃষ্টির হাত ধরেছিল ফাহিম। সবার চোখের আড়ালে উপস্থিত মানুষের নজর এড়াতে পারলেও ফয়সালের নজরে ঠিকই ধরা পড়েছিল। সব দেখেও চুপ ছিল ফয়সাল। বৃষ্টির চোখের দিকে তাকিয়ে ছিল নীরবে। ও চাইলেই পারত সেখানে ফাহিমকে তার কর্মের শাস্তি দিতে, কিন্তু সেটা একবার দুবার পারবে। আজ নজরে পড়েছে বলে পারবে, কাল নাও পড়তে পারে। তখন কি বৃষ্টি নিজেকে গুটিয়ে নিবে? হয়তো কোনো একদিন এসবের প্রভাব পড়বে ওদের সম্পর্কের মাঝে। ফয়সাল একটা ভারী শ্বাস ফেলে বৃষ্টির দিকে আরেকটু ঝুঁকল। ওর হাতের ওই অংশটুকু বুড়ো আঙুলের সাহায্যে স্লাইড করতে করতে বলল, এই জায়গায় ধরেছিল না? বলে শব্দ করে চুমু আঁকল সেখানে। সেই আদরের স্পর্শে বৃষ্টির ভেতর মোচড় দিয়ে উঠল। স্থির দৃষ্টে কিয়ৎক্ষণ চেয়ে রইল ফয়সালের দিকে। ফয়সাল বৃষ্টির চোখে চোখ রেখে ওর হাতের ভাঁজে হাত গলিয়ে দিল। হালকা চাপ দিয়ে বলল, আমার বউয়ের হাত খুব নরম। এই হাত আমার জন্যই বরাদ্দ থাকলো। অন্য কাউকে আর ধরতে দিও না। সম্পর্কে থাকাকালীন এই হাত অন্য পুরুষকে ধরতে দিয়ে বিরাট অন্যায় করেছ মেয়ে। এর শাস্তি আমি অবশ্যই তুলব। ফয়সালের কথা শুনে মাথা নত করে ফেলল বৃষ্টি। চোখের কোণ ঘেঁষে গড়ালো নোনা পানি। ফয়সাল আর এক হাতের আঙুলের সাহায্যে সে পানি মুছে দিল। বৃষ্টির কপালে উষ্ণ পরশ বুলিয়ে নরম স্বরে আওড়ালো, এই ঘর থেকে বের হওয়ার পর কেউ তোমাকে ডিস্টার্ব করলে এই নরম হাত যেন আর নরম না থাকে। যে পরিস্থিতিই থাক প্রতিবাদ করবে তৎক্ষণাৎ। বাকিটা সামলানো আমার দায়িত্ব। ভয় নেই, তোমার স্বামী তোমার সাথে আছে, থাকবে। বৃষ্টি ভেজা গলায় প্রশ্ন ছুড়ল, একজনের প্রাক্তন জানা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করলেন কেন? ফয়সাল দম টেনে বলা শুরু করলো, আমার বাবা তোমাকে আমার জন্য অনেক আগেই তোমার বাবার কাছে প্রপোজাল দিয়েছিল। তোমার বাবা আমার বায়োডাটা ঘেটে বিয়েতে রাজি হয়েছিল। তবে সময় চেয়েছিল 2 বছরের, কারণ তোমার নার্সিং ক্যারিয়ারে শুরু হয়েছিল কেবল। আমিও চট্টগ্রামে নিজের কাজে ব্যস্ত ছিলাম, তাই সব কিছু ঠিকঠাক করে রাখা হয়েছিল। আমি তোমাকে আগে দেখিনি। আব্বা বিয়ে ঠিক করার পর তোমার একটা ছবি পাঠায় আমার কাছে। আমার মতামত না নিয়েই আব্বা বিয়ে ঠিক করেছিল। পরবর্তীতে আমিও সায় দেই তার সাথে। তবে তোমার কোনো খোঁজ খবর রাখিনি। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল বহু আগে, তুমি তার প্রাক্তন হয়েছ পরে। বৃষ্টি একরাশ জড়তা নিয়ে অপরাধী গলায় বলল, আমি আপনার হক মেরেছি। আপনি আমার মতো খারাপ মেয়েকে জেনে শুনে বিয়ে করলেন। আমি আপনার যোগ্য নই। ফয়সাল ওর কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, অতীত নিয়ে পড়ে থাকলে তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলতাম না নিশ্চয়ই। ডুকরে কেঁদে উঠল বৃষ্টি। পরক্ষণেই দুহাত দিয়ে ফয়সালের গলা পেঁচিয়ে ধরল, মুখ বুঝল ওর প্রশস্ত বুকে। অস্পষ্ট স্বরে নিজের ভুলের জন্য মাপ চাইল স্বামীর কাছে। স্ত্রীর আহাজারিতে কিছুক্ষণ নীরবে কাটল ফয়সাল। অতপর দুহাত দিয়ে স্বীয় বক্ষে আগলে নিল তাকে। কাচুমাচু মুখে কাউচে বসে আছে বেলা। কিছুক্ষণ আগেই বমি করে বিছানা বালিশ আর মেঝের অনেকাংশ নষ্ট করেছিল।
দিগন্ত সেসব পরিষ্কার করেছে, বিছানার চাদর উঠিয়ে ধুয়ে দিয়েছে, আবার নতুন করে চাদর বিছিয়েছে, বেলাকে ঠিকঠাক করে বসিয়ে রেখে বর্তমানে ওয়াশরুমে সে। এদিকে আগের শাড়ি কাপড় পাল্টে বেলার গায়ে এখন নতুন সালোয়ার কামিজ, শরীরে প্রায় হালকা জ্বরও চলে এসেছে। দিগন্ত ওকে যেভাবে রেখে গিয়েছে ভীতিমুখে সেভাবেই বসে আছে বেলা। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতে মিনিট তিনেক পর শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হলো দিগন্ত। ভেজা তোয়ালে বেলকনিতে রেখে বেলার কাছে এলো, আধ ভেজা ঠান্ডা হাত বাড়িয়ে ওর কপাল ছুলো। আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে, তারপর কোনো শব্দ বিনিময় হলো না ওদের মাঝে। দিগন্ত বাইরে চলে গেল। মিনিট বিশেক পর একটা ট্রে হাতে ঘরে ফিরল সে। বেলার সামনে ট্রেটা রেখে রাশভারী গলায় আদেশ তুলল, তাড়াতাড়ি শেষ কর। নিচে হেলিয়ে রাখা মাথা তুলে ছলছল নেত্রে দিগন্তের দিকে চাইল বেলা। সেই দৃষ্টি অবলোকন করে ভারী শ্বাস ফেলল দিগন্ত। ঘুরে গিয়ে দরজা আটকে আবার বেলার কাছে এলো, এক পা তুলে ওর সামনাসামনি বসে ট্রে থেকে নুডলসের বাটিটা হাতে নিল। চামচে খানিকটা তুলে বেলার মুখের সামনে ধরে চোখ দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। কিন্তু বেলা খেলো না, মুখ ফিরিয়ে নিয়ে শব্দ করে কেঁদে উঠল। বেলার কাজে দুই ভুরুর মাঝে গাঢ় ভাঁজ পড়ল দিগন্তের। কিঞ্চিত ধমকের সুরে বলল, বেয়াদবের মতো কাঁদছিস কেন? আমি তোকে বকেছি না মেরেছি? দিগন্তের কথা শুনেও কোনো উত্তর করল না বেলা, বরং কান্নার বেগ বাড়ালো। চোখ মুখ কুঁচকে চুই শব্দ তুলল দিগন্ত। ট্রেটা পাশে চাপিয়ে বেলাকে জোর জুলুম করে ধমকে পুরো খাবারটা শেষ করালো। আদা দিয়ে গরম চা এনেছে, সেটাও ধরে বেঁধে খাওয়ালো। বেলার আগে কটমট করছে, থেকে থেকে কেঁদে উঠছে, আবার দিগন্তের হুমকি ধমকির ভয়ে টুপ করে খেয়ে নিচ্ছে। এভাবেই পুরো খাবারটা শেষ করিয়ে ফাঁকা ট্রেটা সাইড টেবিলে চটকা মারল দিগন্ত। তারপর বেলার আর ওর মাঝে দূরত্ব কমিয়ে বেলাকে কাছাকাছি টেনে আনলো। নিজের সাথে ওকে জাপটে জড়িয়ে ধরে গমগমে স্বরে আওড়ালো, এখনো গন্ধ পাচ্ছিস? পুরো একটা ডাব সাবান শেষ করলাম। বেলা দিগন্তের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্নারত স্বরে বলল, আপনি বাজে গন্ধওয়ালা জিনিস কেন খাবেন? ওই বিচ্ছিরি গন্ধ আমি সইতে পারি না। আপনি আমার কাছে আসতেই উটকো গন্ধটা পেলাম। কি পচা একটা গন্ধ, ছি। দাদি বলেছিল স্বামী কাছে এলে তার কথা শুনে চলতে, মনে কষ্ট না দিতে। কিন্তু আপনার জন্য আমি বমি করে দিলাম। আমার স্বামী কষ্ট পেয়েছে আমার কাজে। বেলার কথা শুনে ওর দিকে হালকা ঘাড় ঝুঁকিয়ে তাকালো দিগন্ত। চোখ রাঙিয়ে তেদর গলায় প্রশ্ন ছুড়ল, তোর স্বামীকে? বেলাও দিগন্তের চোখে চোখ রাখলো, নাকের পাটা ফুলিয়ে পাল্টা জবাব দিল, কে হয় হোক আপনাকে বলতে হবে? বেলা। দিগন্তের ডাক শুনে নেত্রপল্লব ছলছলে হলো বেলার। অভিমানী সুরে বলল, আপনি বদলে গেছেন দিগন্ত ভাই। আগে একটু কিছু হলেই আমার উপর চিল্লাতেন, আবার আদর করে কথা বলতেন। আমি যে আপনার ঘর নষ্ট করলাম তখন রাগ দেখিয়ে চিল্লালেন না কেন? এতক্ষণ একটু কথা বলেননি আমার সাথে। চোখে একরাশ হতাশা মিশিয়ে বেলাকে কিছুক্ষণ দেখল দিগন্ত। অতপর দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে কড়া গলায় বলে উঠল, নাদানের বাচ্চা, চিল্লালে বাপের গরম দেখিয়ে বাপের বাড়ি রাস্তা ধরতি। দিগন্তের এহেনটাকে দাঁত কিরমিরিয়ে ধরল বেলা, জোরে একটা থাবা মারল দিগন্তের বুকে। হিসিয়ে বলল, চুপ করেন, আপনি সিগারেট কেন খাবেন? বিয়ের দিনেও পচা জিনিস খেয়েছেন, আপনার জন্যই তো আমার স্বামী রাগ করেছে আমার উপরে। তারপর একটু থেমে বিছানায় হাঁটু গেড়ে দিগন্তের মুখোমুখি হলো বেলা। চোখ বড় বড় করে বলতে লাগলো, আগে তো ভাবিনি আপনি সিগারেট খেয়ে আসলে আমি আপনার আশেপাশে যাব কিভাবে? আপনাকে জড়িয়ে ধরতেও পারবো না, আজকের মতো বমি করে দিব। দাদি যে কতগুলো আদর্শ হাঁক শিখিয়ে দিল, সেগুলো কিভাবে করব? শেষের কথাটা বলেই ফুঁপিয়ে কেঁদে উঠল বেলা। অন্যদিকে বেলার কথা শুনে তবদা খেলো দিগন্ত। আপাতত ভেতরের সব রাগ গিয়ে পড়ল দাদির ওপর। বিড়বিড়িয়ে গালি ছুড়ল, যে বাল জানে না কিছু সেই বালকে পিড়াপিড়ি শেখায়। নাদানের ঘরের নাদান জ্বালিয়ে মারছে আমায়। অতপর গলা ঝেড়ে বেলাকে বার কয়েক কান্না থামাতে বলল দিগন্ত, কিন্তু বেলা তো বেলাই, কাঁদতে কাঁদতে গাল মুখ লাল করে ফেলেছে, হ্যাঁচকি টানাও শুরু হয়েছে ইতিমধ্যে। দিগন্ত ফোঁস করে দম ছেড়ে খসখসে শক্ত দুহাত বাড়িয়ে ওকে বাহুডোরে আগলে নিল। বেলার চুলের ভাঁজে উষ্ণ পরশেকে ঠান্ডা গলায় বলল, দুদিন ক্লাবে ছিলাম, সিগারেট বেশি খাওয়া হয়েছে, আজ সারাদিনে হাত দিয়েও ছুঁইনি। আপনি ছাইপাশ ছাড়বেন না? ছাড়তে বলছিস? হুম। হুট করেই বেলাকে বাহুবন্ধন থেকে ছাড়ল দিগন্ত। উঠে গিয়ে সাইড টেবিলের ড্রয়ার থেকে 3-4টা সিগারেটের প্যাকেট হাতে ফিরে এলো। সেগুলো বেলার সামনে রেখে রাশভারী গলায় বলল, সিগারেট ছাড়তে বললি না? নাক টেনে উপর নিচ মাথা ঝাঁকালো বেলা।
দিগন্ত বক্র হাসল। তুই আমার কথা মানলে আমি তোর কথা শুনছি। প্রশ্নাত্মক চাহনি মেলে জিজ্ঞেস করলো বেলা, কি? বেলার দিকে অনেকটা ঝুঁকে পড়ল দিগন্ত। ওর দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে শান্ত গলায় বলে উঠল, আমি সিগারেট ছাড়বো, তুই বোরখা ধরবি। চোখ উল্টালো বেলা, কিছু পল গাইগুই করে কাটলো। এখনই বোরকা ধরতে চায় না ও। বেলাকে কথা বলতে না দেখে দিগন্ত একটা সিগারেট বের করলো। আগুন ধরিয়ে মুখের সামনে আনতেই লাফিয়ে উঠল বেলা। সিগারেটটা দিগন্তের হাত থেকে ছিনিয়ে নিয়ে দূরে ফিক মারলো। অতপর দিগন্তের গলা জড়িয়ে ধরে হড়বড়িয়ে বলল, পড়বো তো, আপনি আর খাবেন না কিন্তু। বেলার কথা শুনে অধরকণে কিঞ্চিত হাসি ফুটল দিগন্তের। থেতলে যাওয়া রক্তাক্ত দেহটা কোলে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে জয়নাল। মিনিট কয়েকের মাঝে ঘটা ঘটনায় পাথর বনে গিয়েছে। তার পরনে সাদা পাঞ্জাবিটা রক্তের রঙে লাল বর্ণ ধারণ করেছে। একসাথে দুটো দেহ নিথর হয়ে রাস্তার মাঝে পড়ে রয়েছে। দুপাশ থেকে আসা গাড়িগুলো জ্যাম হয়ে আটকে আছে। সাধারণ মানুষ হুহতাশ করছে। নির্দিষ্ট একটা জায়গা ঘিরে রেখেছে মানুষজন। সবার নজর রাস্তার মাঝখানে পড়ে থাকা দেহ দুটোতে। কেউ সাহস করে এগিয়ে আসছে না। পুলিশ কেসের ভয়ে অনেকেই পাশে থাকলেও হাত লাগাচ্ছে না। জয়নাল রক্ত ভেজা কাপা হাত দিয়ে আবারও পালস চেক করলো। হিম শীতল হাতে কোনো রেসপন্স পেল না। টকটকে চোখ জোড়া ফেটে পানি গড়াতে চাইল তার। পুরুষ মানুষ বিধায় শক্ত হয়ে আছে, গলার আওয়াজ বের হতে চাইছে না। চাপ ধরা গলায় হাহাকার মিশিয়ে বলে উঠল, মারা গেছে।